প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঠিক বরাবরের মতো আমি তোমাদের তারেক ভাই আজকে হাজির হয়ে গেলাম এসিপি পাওয়ার প্লে প্রেজেন্ট 30 মিনিট ইংলিশে। গতকালকে আমরা একটা কবিতা থেকে আলোচনা করেছিলাম, ঠিক একইভাবে আমরা ওই একই লেসনের অর্থাৎ একই ইউনিটের ফ্যামিলি রিলেশনশিপস নিয়ে আমরা আলোচনা করব। ফ্যামিলি রিলেশনশিপ প্যাসেজটি পড়ব এবং কবিতা এবং প্যাসেজের মধ্যে সামারি কিভাবে লিখবো আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো সবাই সবাই হচ্ছে অর্থাৎ লাইভটা শেয়ার করে দাও এবং সবাইকে একটু মেনশন করে দাও। প্রতিদিন এভাবে আমাদের সাথে ক্লাসে কন্টিনিউ করতে থাকো এবং তোমার ইংরেজির যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ এসিপি পাওয়ার প্লে প্রেজেন্টের হাত ধরে তোমার এই যে পাওয়ার প্লে প্রোগ্রামে যে ক্লাসটা শুরু হয়েছে সেটা আমাদের পেইড ব্যাচের পাশাপাশি আমরা স্টুডেন্টদের দুর্বলতা নিয়ে কাজ করতেছি, কোন কোন কনসেপ্ট নিয়ে বেশি বেশি একটু দুর্বল তারা, এবং পরীক্ষার আগে আসলে তাদেরকে বুস্ট আপ করার জন্যই এই অনন্য আয়োজন। এবং এই আয়োজনের সঙ্গী হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই একটু লাইভে জয়েন করে ফেলো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম হিমেল অফ আরিয়ান সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সবাই যারা যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো সবাই লাইভটাকে শেয়ার করে ফেলো। ওকে, ফাইন। আচ্ছা, আমরা তাহলে আজকে পড়াই ফিরে যাই, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাসের সময় অল্প, আমরা যতটুকু পর্যন্ত দেখি। আমরা প্রথমে তোমরা টেক্সট বইটা বের করে ফেলো। গতদিনে আমরা ইউনিট 8-এর তোমাদের যে বই ইউনিট 8-এর লেসন 2 দোজ উইন্টার সানডেজ পড়েছিলাম। ঠিক লেসন 1টা ফ্যামিলি রিলেশনশিপ, এই কনসেপ্টটা ভালোভাবে পড়বা, প্যাসেজ সম্পর্কে আমাকে একটু জানাবা এবং গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই প্যাসেজের সেন্টেন্সগুলো আসলে একটু অন্যভাবে লেখা, সাধারণত আমরা এভাবে লিখি না, এভাবে লিখতে পারা অনেক ভালো হবে। সো সব মিলিয়ে ওকে, ফাইন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো সবাই একটু জয়েন করে ফেলো। রানু, ওয়ালাইকুম আসসালাম। ইপ্তি, আচ্ছা, সবাই বই পুস্তক নিয়ে বের করে ফেলো, আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, দেখো, খেয়াল করো এই চ্যাপ্টারগুলোতে একটু ভালো করে বুঝবা। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বাক্যের সাবজেক্ট এবং সেইড হচ্ছে ভার্ব। অ্যারিস্টটল বলেছিল ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল। এই কনসেপ্টটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, সবাই কিন্তু নোট করে ফেলো। তো খেয়াল করো, আমরা দেখে ফেলি, খুব মনোযোগ দিবা। দেখো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই সাবজেক্টে নাউন ক্লজ বসতে পারে, এটা নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, এবং অবজেক্টেও নাউন ক্লজ বসতে পারে, ঠিক আছে? খেয়াল করো, এই ভার্ব যখন হোয়াটের উত্তর দিবে তখন, অর্থাৎ কি এর উত্তর দিবে, তখন আমরা নাউন ক্লজ পাবো। দেখো, একটু খেয়াল করো। দেখো, এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কোথা থেকে শুরু হয়েছে সবাই জানো, কিন্তু দ্যাট থেকে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হলো। মনোযোগ দিবা। দেখো, এখানে দ্যাট থেকে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে। এবার দেখো, হি সেইড, এটা প্রিন্সিপাল ক্লজ, আর হি সেইজ এটাও প্রিন্সিপাল ক্লজ। ভালো করে বলো, হি সেইড সে বলেছিল, কি বলেছিল? এই যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লজের ভার্ব যখন কি এর উত্তর দিবে, ওই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা কি পাবো? নাউন ক্লজ পাবো, ঠিক আছে? তাহলে এটা একটা নাউন ক্লজ। ভালো করে বুঝো, যে সকল নাউন ক্লজের শুরুতে দ্যাট থাকে তাদেরকে আমরা নোমিনিয়াল দ্যাট ক্লজও বলতে পারি। নোমিনিয়াল দ্যাট ক্লজ বলতে পারি, বুঝে লিখে নিও। এখন এই নোমিনিয়াল দ্যাট ক্লজের এই দ্যাটকে তুমি অমিট করতে পারো। ক্লিপস্টোফেলের 208 নাম্বার পেজের প্রথম উদাহরণটাই এই বিষয়ে দেয়া হয়েছে, ঠিক আছে? ক্লিপস্টোফেলের 208 নাম্বার পেজে দেখো, হি সেইড দ্যাট হি উড লুক ফর এ জব নেক্সট উইক, এটাও তুমি লিখতে পারো।
অথবা হি সেইড, দেখো দ্যাট এখানে অমিট করা হয়েছে, এখানে দ্যাট নেই, এটাই সাবঅর্ডিনেট ক্লজ। হি সেইজ দ্যাট হি ইজ বিজি টুডে, তার মানে হি সেজ, সে বলেছে, কি বলেছে, কি এর উত্তর দিলে এটা নাউন ক্লজ। যে সকল নাউন ক্লজে দ্যাট থাকে সেই নাউন ক্লজকে আমরা নোমিনিয়াল দ্যাট ক্লজ বলে থাকি। নোমিনিয়াল দ্যাট ক্লজ। এই দ্যাটকে তুমি অমিট করতে পারো, অর্থাৎ হি সেজ দ্যাট হি ইজ বিজি টুডে, এটাও কারেক্ট ফর্ম। হি সেজ হি ইজ বিজি টুডে, এখানে দেখো দ্যাটকে উজ্জ করা হয়েছে, দ্যাটকে বাদ দেওয়া হয়েছে, এই দুটোই কারেক্ট ফর্ম। দ্যাটকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন তোমার আমাদের টেক্সটে যে কনসেপ্টটা এসেছে দেখো, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেইড, অ্যারিস্টটল বলেছিল যে, এই দ্যাটকে দেখো অমিট করেছে। ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, এই দ্যাটকে অমিট করেছে, অর্থাৎ নোমিনিয়াল দ্যাট ক্লজে দ্যাটকে বাদ দিয়ে দেয়া যায়। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? সাউন্ড অনেক কম আসতেছে। এই সবাই কি কথা শুনতে পাচ্ছ কিনা? সবাই কথা শুনতে পাচ্ছ কিনা? একটু একটু জানাও দেখি, একটু জানাও দেখি। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছ কিনা? স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? একটু জানাও দেখি। তাহলে দু একজনের কি সমস্যা হচ্ছে একটু 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 দেখো, একটু বেশ সাউন্ড সবই তো ঠিক করে নিয়েই। আচ্ছা ফাইন, আমি আরেকটু জোরে কথা বলতেছি। আচ্ছা, এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা বলো তো? দেখো আমি আবার বললাম, I know that he is thoroughly dishonest. এই বাক্যে দেখো খেয়াল করো, এই দ্যাট থেকে শুরু হলো, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আই নো এটা প্রিন্সিপাল ক্লজ। আই নো দেখো সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আমি জানি। কি জানি? ভার্ব যখন এই কি এর উত্তর দিবে তখন এই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা বলবো নাউন ক্লজ। যে সকল নাউন ক্লজের শুরুতে দ্যাট থাকে, দ্যাট থাকলে সেই নাউন ক্লজকে আমরা কি বলবো? নোমিনিয়াল দ্যাট ক্লজ বলবো। নোমিনিয়াল দ্যাট ক্লজ, খেয়াল করো, নোমিনিয়াল দ্যাট ক্লজ বলে ফেলবো আমরা। এই নোমিনিয়াল দ্যাট ক্লজের দ্যাটকে তুমি অমিট করতে পারো, বাদ দিয়ে দিতে পারো। তুমি বলতে পারো আই নো দ্যাট হি ইজ থরলি ডিসঅনেস্ট, আমি জানি সে পুরোপুরি অসৎ। অথবা আই নো, এই দ্যাটকে তুমি বাদ দিয়ে দিতে পারো। দেখো তো একটু, সাউন্ড কম হওয়ার কারণ কি বলো তো? এবার কি বলো তো সবাই ঠিক আছে কিনা একটু দেখো তো, তো যন্ত্রণাদায়ক। ওকে ফাইন, নাউন ক্লজ ঠিক আছে। তাহলে আচ্ছা কি সমস্যা হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা একটু জানাও দেখি। নোমিনিয়াল দ্যাট ক্লজের কনসেপ্টটা কি বুঝেছো কিনা? নোমিনিয়াল দ্যাট ক্লজের কনসেপ্টটা বুঝেছো কিনা, যেটা আমাদের প্যাসেজের মধ্যে এই আলোচ্য বিষয় ছিল। আচ্ছা, হোয়াট হি মিন্ট, ভালো করে বুঝো। হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট ম্যান বাই ইনস্টিংক্ট সিক্স কোম্পানি of others and established relationship must like most animals of the world for companionship and for physical and emotional support. খুব একটা বিদঘুটে বাক্য দিছে, এই বাক্যটা বোঝার জন্য তোমাকে খুব গুরুত্বের সাথে একটু বুঝতে হবে। দেখো মনোযোগ দিবা,
আমি এখানে লিখলাম, কনসেপ্টটা বুঝো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এই বাক্যে দেখো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে কোথা থেকে? এই দ্যাট থেকে এই পর্যন্ত। এবং ইজ এইটা দেখো একটা ভার্ব, এটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে এটা কার জায়গা? সাবজেক্টের জায়গা। সাবজেক্টে যে ক্লজটি বসে সেটাকে আমরা বলবো নাউন ক্লজ। আর নাউন ক্লজের পরে ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে, এক বচন হবে। অর্থাৎ বাক্যের সাবজেক্টে যদি নাউন ক্লজ, নাউন ফ্রেজ বসে যায় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। একটু মনোযোগ দিবা, এখানে সবাই দেখো, এই ওয়াজকে দেখো বোল্ড করলাম আমি, আর এখানে হোয়াট হি মিন্ট দেখেছো? হোয়াট হি মিন্ট, সাবজেক্ট আছে হি, মিন্ট হচ্ছে ভার্ব আছে, তাহলে কিন্তু এটি একটি ক্লজ এবং সাবজেক্টে বসেছে নাউন ক্লজ, তাই নাউন ক্লজের পরে ভার্বটি হবে সিঙ্গুলার ওয়াজ। এখানে হোয়াট হি মিন্ট এটা সাবজেক্টে বসেছে, দেন নাউন ক্লজ, এটা বুঝতে পেরেছো? এবং ভার্বটি হবে কি? সিঙ্গুলার ফর্ম। হোয়াট হি মিন্ট এটা দিয়ে সে কি বুঝিয়েছে? ওয়াজ বুঝিয়েছে যে ম্যান, দেখো এই যে ম্যান এটা সাবজেক্ট, এই ম্যানের ভার্ব কিন্তু 6, এটা মাঝখানে একটা অ্যাপোজিশন ব্যবহার করেছে সহজাত ভাবেই। ম্যান 6 মানুষ খোঁজ করে, কি খোঁজ করে? কোম্পানি, সঙ্গী সাথী খোঁজ করে, অফ আদার্স অন্যের সাথে সঙ্গী বন্ধুত্ব স্থাপনটাকে খোঁজ করে, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ এবং সম্পর্ক স্থাপন করে। মাস্ট লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়ার্ল্ড অন্যান্য বন্য প্রাণীর মতো। এই লাইনটাকে কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারোনি, তার জন্য একটা কনসেপ্ট আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই লাইন থেকে এই রিলেটেড প্রশ্ন হয়েছে, সেটা একটু দেখো কিভাবে হয়েছে, কনসেপ্টটা দেখবা একটু। এখানে এই লাইনটাকে নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, না বোঝার জন্য অনেকেই বুঝতে পারে নাই। এখানে দেখো লাইক মোস্ট চিলড্রেন, এর মধ্যে কোনো ভার্ব নেই, এটা একটা ফ্রেজ। শি সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে প্রথম অংশটা কি পেলাম? ফ্রেজ। আর দ্বিতীয় অংশটা ক্লজ পেলাম। একটু গুছিয়ে নাও পড়াটা, মিনিং করো। লাইক মোস্ট চিলড্রেন অধিকাংশ শিশুর মতোই, শি লাভস প্লেইং আউটসাইড সে বাইরে খেলতে পছন্দ করে। আবার লাইক মোস্ট বার্ডস অধিকাংশ পাখির মতোই, ইগলস বিল্ড দেয়ার নেস্ট অর্থাৎ ইগল তাদের বাসা বানায়, বাসা তৈরি করে, ইন হাই প্লেসেস পাখির বাসা কোথায় হয়? উপরে। তাহলে আমাকে কেউ একটু এই বাক্যটাকে এভাবে লিখতে পারো না? এই বাক্যটা তো এমনই হওয়ার কথা ছিল। মাস্ট লাইক মোস্ট অ্যানিমেলস, এটাকে আগে নিয়ে আসো। লাইক মোস্ট অ্যানিমেলস অধিকাংশ প্রাণীর মতোই। এবার এইটা ম্যান 6 কোম্পানি মানুষ সঙ্গী সাথী খোঁজে এবং সম্পর্ক স্থাপন করে। কেন করে? ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্টের জন্য, সঙ্গী সাথী বন্ধুত্ব স্থাপনের জন্য এবং শারীরিক এবং মানসিক সমর্থনের জন্য মানুষ সঙ্গী সাথী খোঁজে। সেই বাক্যটাকে দেখো কতটা জটিল করে তোমাকে দিয়েছিল। এই দুটো প্রশ্নই কিন্তু ইউনিভার্সিটিতে এসেছে। আমি বললাম লাইক মোস্ট চিলড্রেন অধিকাংশ শিশুর মতোই, শি লাভস প্লেইং আউটসাইড সে বাইরে খেলতে পছন্দ করে। আমি বললাম লাইক মোস্ট বার্ডস অধিকাংশ পাখির মতোই, ইগলস ইগল কি করে? বিল্ড দেয়ার নেস্ট তাদের বাসা স্থাপন করে, ইন হাই প্লেস। ঠিক একইভাবে মাস্ট লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড অন্যান্য বন্য প্রাণীর মতোই, ম্যান দেখো কোথা থেকে কোথায় আনছে, ম্যান 6 কোম্পানি মানুষ সঙ্গী সাথী খোঁজে। কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা?
লাইনটা কি বুঝেছো কিনা? লাইনটা কি বুঝতে পেরেছো কিনা একটু জানাও দেখি। সবাই একটু জানিয়ে ফেলো, আমি তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না আসলে কেন। একটু 1 মিনিট সবাই লাইভে থাকো, ঠিক আছে? লাইভে থাকো, মনোযোগ দিয়ে দেখো, লাইভে থাকো। ওকে ফাইন, এবার দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার হয় নাই, আবার দেখো। কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে দিতে হবে আমাদের। ওকে, ক্লিয়ার হয় নাই কনসেপ্টটা। এই লাইনটাকে কিভাবে তৈরি করা হয়েছে, আবার দেখো এই লাইনটাকে কিভাবে তৈরি করা হয়েছে। আমরা দেখো বললাম লাইক মোস্ট অ্যানিমেলস, অন্যান্য প্রাণীর মতোই, প্রথমে আমরা এভাবে ফ্রেজ তৈরি করি, অন্যান্য প্রাণীর মতোই ম্যান, মানুষ, সিক্স কোম্পানি, মানুষ সঙ্গী সাথী খোঁজে। বুঝতে পারছো? মানুষ সঙ্গী সাথী খুঁজে কেন? ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। অর্থাৎ এভাবেই সাধারণত বাক্য লেখা হয়, প্রথম অংশ ফ্রেজ, দ্বিতীয় অংশ ক্লজ। সেই কনসেপ্টটাকে কতটা জটিল করে, বুঝতে পারছো না? সেই কনসেপ্টটাকে কতটা জটিল করে লেখা হয়েছিল এই সেন্টেন্সের মধ্যে। এবার দেখো, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, দেখো সাপোর্ট কোন পার্টস অফ স্পিচ? নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ইমোশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ বসেছে মানে অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ বসেছে। বুঝতে পেরেছো? তার মানে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম, একটু ভালো করে বুঝো, এখানে তাকাও। এই জায়গাতে দেখো, বুঝতে না পারার পুরো জায়গাটা বুঝো। আনলাইক দ্য অ্যানিমালস হাউএভার, এই হাউএভার সাধারণত আমরা কিন্তু শুরুতে লিখি। আচ্ছা আমাকে বলো তো, আনলাইক দ্য অ্যানিমালস এর মধ্যে কোনো ভার্ব আছে কি নেই? এইটুকু বলো তো দেখি, যারা এখন পর্যন্ত বুঝো নাই এইটুকু একটু দেখো। আনলাইক দ্য অ্যানিমালস, আনলাইক দ্য অ্যানিমালস এর মধ্যে কোনো ভার্ব আছে কিনা? আনলাইক দ্য অ্যানিমালস এর মধ্যে কোনো ভার্ব আছে কিনা একটু জানাও তো দেখি। আনলাইক দ্য অ্যানিমালস এর মধ্যে কি কোনো ভার্ব আছে? আচ্ছা, টপিকসটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, টপিকসটা হচ্ছে, সবাই একটু এক একজনের বইয়ের এক এক কনসেপ্ট একটু ভালো করে বুঝো। সবাই বইটা বের করো, এক একজনের বইতে, আমার কাছে যে বই আছে সেখানে ইউনিট 5 তোমরা সবাই বের করবা, যারা 25-এর আছো বের করবা। রিলেশনশিপ চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেশনশিপ, তার লেসন 1 আমরা পড়তেছি। গত ক্লাসে আমরা লেসন 2 পড়েছিলাম, আজকে আমরা লেসন 1 পড়তেছি। সবাই বইটা একটু বের করো। ওকে, তাহলে নেই, একটু ভালো করে বুঝো।
আনলাইক দ্য অ্যানিমালস, এই হাউএভার কিন্তু অ্যাডভার্ব, যেহেতু আমরা সাধারণত শুরুতেই লিখি, একটু ভালো করে বুঝো তাহলে। আনলাইক, এখন একদম পড়ার মধ্যে ফিরে আসো, ক্লাসটাকে প্রাণবন্ত করতে হবে, আমার চেষ্টা না হলে বৃথা চলে যাবে। আনলাইক দ্য অ্যানিমালস, এর মধ্যে কোনো ভার্ব নেই, সবাই বলেছ নেই, দারুণ। তাহলে যেহেতু ভার্ব নেই, এটা একটা ফ্রেজ। প্রথম অংশ ফ্রেজ হলে দ্বিতীয় অংশ হবে ক্লজ, আর ক্লজ হওয়ার সত্ত্ব কি ভার্ব থাকবে। দেখো ম্যানস রিলেশনশিপ, এটা সাবজেক্ট, বইটা বের করো, আর গিভ হচ্ছে ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। আমরা বলতেছি আনলাইক দ্য অ্যানিমালস, আনলাইক দ্য অ্যানিমালস, প্রাণীর মতোই না, অর্থাৎ প্রাণীর মতো না। ম্যানস রিলেশনশিপ, প্রাণীর সম্পর্ক তো এমন হয় না, মানুষের সম্পর্ক গিভ দিচ্ছে, কি দিচ্ছে, মিনিং, একটা অর্থ দিচ্ছে। কিসের অর্থ? টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের অর্থ দিচ্ছে। অ্যান্ড ইনস্পায়ার হিম, অর্থাৎ সম্পর্ক তাকে ইনস্পায়ার করতেছে, উৎসাহিত করতেছে, কি করতে? টু ডু ওয়েল ইন এডুকেশন, টু ডু ওয়েল ইন এডুকেশন, অর্থাৎ পড়াশোনায় ভালো করতে। ইন ওয়ার্ক প্লেস, সে যদি কাজ করে থাকে সেই কাজে ভালো করতে, অথবা ইন প্রফেশন দ্যাট হি পারসিউ, অথবা অন্য সে যা কিছু করে, অর্থাৎ তার কর্মজীবনে ভালো করতে বলতেছে রিলেশনশিপ কার্যকরী ভূমিকা পালন করতেছে। দেখো যারা বুঝো নাই একটু খেয়াল করো, সবাই একটু এখানে দেখো, এবার লাইনটা যারা বুঝো নাই দেখো, দেখছো আনলাইক হিজ ব্রাদার, এমন অনেক সেন্টেন্স লিখেছি, অনেক সেন্টেন্স সব বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আনলাইক মোস্ট স্টুডেন্টস, আনলাইক ট্রেডিশনাল মেথডস, আনলাইক মাই প্রিভিয়াস জব। দেখো এবার এই অংশটা ফ্রেজ আর এই অংশটা ক্লজ। দেখো দিস ওয়ান সাবজেক্ট, অ্যালাউ হচ্ছে ভার্ব, দিস নিউ অ্যাপ্রোচ সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, শি সাবজেক্ট, এনজয় ভার্ব, রহিম সাবজেক্ট, প্রিফার্স ভার্ব। এবার মিনিং করো। আনলাইক মাই প্রিভিয়াস জবস, আমার আগের জবের মতো না, তার মানে এই জবটা আমাকে কি আগের জবের মতো না। দিস ওয়ান, অর্থাৎ এই জব, অ্যালাউজ মি, আমাকে অ্যালাউ করে, টু ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসেই কাজ করতে অ্যালাউ করে। আগের জব এমন ছিল না, আগের জবে একেবারে অফিস করতেই হতো, কিন্তু এই জব আমাকে অ্যালাউ করে বাসায় বসেই কাজ করতে। আবার দেখো আনলাইক ট্রেডিশনাল মেথডস, প্রচলিত পদ্ধতির মতো না। দিস নিউ অ্যাপ্রোচ, এই নতুন পদ্ধতি, ইজ মোর ইফিসিয়েন্ট, এটা অধিক কার্যকর। এটা প্রচলিত পদ্ধতির মতো না, নতুন পদ্ধতি অধিক কার্যকর। আনলাইক মোস্ট স্টুডেন্টস, অধিকাংশ ছাত্রছাত্রীর মতো। শি এনজয়স ডুইং হোমওয়ার্ক, হ্যাঁ অধিকাংশ ছাত্রছাত্রীর মতো না, সে হোমওয়ার্ক করতে পছন্দ করে, অধিকাংশ ছাত্রছাত্রী করতে পছন্দ করে না। আনলাইক হিজ ব্রাদার, তার ভাইয়ের মতো না, তার ভাই ভিডিও গেম নিয়ে বেশি ব্যস্ত থাকে, কিন্তু রহিম তেমন না, রহিম প্রিফার্স রিডিং বুকস টু প্লেইং ভিডিও গেম। তার ভাইয়ের মতো না, রহিম ভিডিও গেমের থেকে, ঠিক আছে, বই পড়তে বেশি পছন্দ করে। আনলাইক মোস্ট স্টুডেন্ট, অধিকাংশ শিক্ষার্থীর মতো সে না, সে হোমওয়ার্ক করতেই বেশি উপভোগ করে। এই আনলাইকের কনসেপ্ট কি বুঝতে পারছো? বলো, টেক্সট বইটা আশা করি এবার বের করেছো। কনসেপ্টটা কি, আনলাইকের কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা বলো? এই চারটা উদাহরণই বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছিল। একটু জানাও আনলাইক দিয়ে কিভাবে আরো ট্রান্সলেশন করবা। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্রান্সলেশন আসবে, সো ওকে ফাইন। আচ্ছা, ঠিক একইভাবে সেই কথাটা বলা হয়েছে যে আনলাইক দ্য অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতো না। এই অন্যান্য প্রাণী সম্পর্ক স্থাপন করে কি তার শিক্ষা, তার ওয়ার্ক প্লেস, তার প্রফেশন, এগুলো কি ভালো করার জন্য করে না? করে না। আমরা বললাম আনলাইক দ্য অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতো না, মানুষ সম্পর্ক স্থাপন করে, মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বকে জানান দিতে। ইনস্পায়ার হিম,
নিজেকে উৎসাহিত করতে, টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করতে, ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে ভালো করতে, অথবা সে যা কিছু করে তাতে ভালো করতে, সেটাকে আমরা বলে থাকি। দেখো এবার খেয়াল করো, মনোযোগ দিবা একটু ভালো করে, এখানে তাকাও। দ্যাট হি পারসিউ, নতুন একটা ক্লজ তৈরি হয়েছে। এই যে পারসিউ, পারসিউ শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউ। লেখো, পারসিউ শব্দের অর্থ কন্টিনিউ, পারসিউ শব্দের অর্থ ফলো, অনুসরণ করা। ঠিক আছে, কনসেপ্ট গুলো এরকম। স্ট্রাইভ, পারসিউ শব্দের অর্থ হচ্ছে স্ট্রাইভ, সিনোনিম এগুলো। চালিয়ে যাওয়া, পারসিউ শব্দের অর্থ ক্যারি অন, যেটাকে আমরা বলি চালিয়ে যাওয়া। লিখে ফেলো, চালিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যান্টোনিম লেখো, পারসিউ শব্দের অ্যান্টোনিম লেখো। অ্যান্টোনিম পরীক্ষায় বেশি আসে, এই পরীক্ষায় বেশি আসছে, ইউনিভার্সিটিতে যা যা আসছে সবচেয়ে বেশি আসছে। অ্যাবান্ডন, চালিয়ে না যেয়ে ত্যাগ করে ফেলা, চালিয়ে না যেয়ে নেগলেক্ট করা, অবহেলা করা কোনো কাজকে। ইগনোর করা, এসব ইগনোর শব্দ মব্দ পরীক্ষায় আসবে না। কুইট করা, কুইট, রেলিংকুইশ, রেলিংকুইশ, RELINQUISH, রেলিংকুইশ। ফরশেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গেছে অলরেডি। ফরশেক, যা ভোকাবুলারি দেওয়া হবে, আমি অনেক দেখতেছি যে ধরনের ভোকাবুলারি স্যাররা পড়াচ্ছে, সেই ভোকাবুলারি কিন্তু একদমই পরীক্ষাতে আসে না। একটু প্রশ্ন পরীক্ষার সময় আসলে, এই যে স্টপ, স্টপ, স্টপ জীবনে পরীক্ষা আসবে বলো? সাসপেন্ড, সাসপেন্ড, এই ধরনের শব্দ পরীক্ষাতে আসে কম, আমরা লিখতেছি। এই হল্ট, হল্ট, থামিয়ে দেয়া। অ্যাভয়েড, বুঝতে পারছো, এটার অ্যান্টোনিম বেশি আসে। তাহলে পারসিউ শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া। আর বিপরীত কি দেখো? অ্যাবান্ডন, ত্যাগ করা, নেগলেক্ট করা, অবহেলা করা, ইগনোর করা, রেলিংকুইশ করা, বুঝতে পারছো? হল্ট, থামিয়ে দেয়া, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, এমন অর্থে সব বসে। কুইট, ফরশেক, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমি লিখি দেখো, অ্যাবান্ডন, নেগলেক্ট, রেলিংকুইশ, ফরশেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। পারসিউ শব্দের অর্থ সবাই লেখো। আমার প্রচুর ভোকাবুলারি মুখস্থ, প্রচুর ভোকাবুলারি মুখস্থ ছিল। একটা গল্প বলি, বুঝছো, আমি যে স্যারের কাছে পড়তাম না, হিমেল, অ্যাডমিশনের সময় ভোকাবুলারি জন্য খুব মারতেছিল, খুব মারতেছিল চঞ্চল ভাই। আমি সব ব্যাচে আমার এই টিচারের কথা আমি বলছি, ফার্ম গেটেই পড়াতো, প্রচুর মারতেছিল। এবং বাপ্পি নামে একটা ছেলে ছিল, এই ছেলেটা মায়ের সহ্য না করতে পেরে বলছে আপনিও পারবেন না। ঠিক আছে, এই কথা সে বলে ফেলেছে। এখন ভাই তো বাইরে চলে গেল, আমরা জানি যে আমরা কি করব বুঝতেছি না আসলে। এটা বেয়াদবি হয়েছে, তো অবশ্যই বেয়াদবি হয়েছে। এবং সে ফিরে আসলো, বুঝছো। ফিরে আসার পরে মানে 3-4টা ভোকাবুলারির বই নিয়ে আসছে। তার মধ্যে ছিল ওয়ার্ড স্মার্ট, আমার সামনে আছে, যেটা আমি প্রতিদিন দেখি, পার্ট 1, পার্ট 2, ওয়ার্ড স্মার্ট নিয়ে আসলো। আর সাইফুডস ভোকাবুলারি যেটা না, ওইটা থেকে আমাদের পড়াইতো। ওয়ার্ড স্মার্টেরই বাংলা হচ্ছে সাইফুডস ভোকাবুলারি। তো 2টা বই ছুড়ে মারলো, হ্যাঁ, বলছে ধর। তো আমরাও আসলে বেশ চ্যালেঞ্জটা নিলাম, কারণ এই ব্যাপারটা তো খুব কঠিন। এবং উনি, অর্থাৎ ওয়ার্ড স্মার্ট বা সাইফুডস ভোকাবুলারির প্রথম শব্দ যেটা, বাস থেকে শুরু করে একদম শেষ শব্দ জেনিত পর্যন্ত, এই প্রথম থেকে বলতে শুরু করছে, বুঝতে পারছো? প্রথম থেকে, মানে একটার পর একটা সিনোনিম অ্যান্টোনিম সহ বলতেছে। মানে আমরা ধরতেছি এমন না, উনি শুরু থেকে বলতে শুরু করছে। এবং 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারলাম যে ভীষণ অন্যায় হয়েছে, পাটা ধরে তো এক ধরনের অবস্থা খারাপ, এবং আমরা মেনে নিয়েছি। এরপরে আর বাকি সময় যতদিন পড়া ছিল, উনি মারলেও আমরা আসলে কিছুই বলতাম না। এবং শ্রদ্ধা প্রচুর, ওই দিন থেকে ভীষণ রকম শ্রদ্ধা ভর করলো তার প্রতি আসলে। তো এটা হচ্ছে ব্যাপার ছিল। আচ্ছা দেখো, পারসিউ শব্দের অর্থ হচ্ছে, পারসিউ এর অ্যান্টোনিম, যাবৎকালে পরীক্ষাতে যা আসছে অ্যাডমিশনের সবই অ্যান্টোনিম এসেছে। অ্যান্টোনিম বেশি বেশি লেখো পারসিউ এর, যেটার এই চ্যাপ্টার থেকে মাত্র 4টা ভোকাবুলারি লাগবে। এই আজাইরা জিনিসপত্র পড়ে কিন্তু লাভ নেই। আর যেই সব শব্দ, এই যে স্টপ, এই জীবনে পরীক্ষা ইন্টারমিডিয়েটে আসবে বলো? আচ্ছা, পারসিউ শব্দের অর্থ হচ্ছে, পারসিউ মানে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া, বুঝতে পারছো? চালিয়ে যাওয়া, ক্যারি অন করা, যেটাকে আমরা বলি। ঠিক আছে, পারসিউ, ক্যারি অন করা। নাও লিখে নাও, যেটাকে আমরা বলি অ্যাসপায়ার, বুঝতে পারছো? অ্যাসপায়ার, একটু সুন্দর করে লিখি, লেখা কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতেছি না।
অ্যাসপায়ার, অ্যাসপায়ার, চালিয়ে যাওয়া, এটা ভালো শব্দ, এটা জেইউতে একবার আসছিল, অ্যাসপায়ার, স্ট্রাইভ। কিন্তু এই যে না চালিয়ে যে বন্ধ করে দেয়া, ক্লাস না চালিয়ে স্টপ করে দিলাম, ঠিক আছে, না চালিয়ে স্টপ করে দিলাম, এটা হচ্ছে হল্ট, থামিয়ে দেয়া। পুলিশ কি বলে আসামিকে? হল্ট, এভাবে, তার মানে থেমে যাও, এমন অর্থে। অ্যাবান্ডন, নেগলেক্ট, ইগনোর, রেলিংকুইশ, ফরশেক, এই শব্দগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু সামারি বলতে হবে, কিন্তু আমরা প্রথম প্যারাটা পড়ে ফেলছি। যারা ক্লাসে এই মুহূর্তে জয়েন করেছো বা বইতে কোথা থেকে পড়াচ্ছি এটা যে ইউনিটটা পড়াবো সেই ইউনিটের সব শেষ করে দিব, ঠিক আছে? এমন না যে ফ্রি ক্লাসে, এরকম না। হ্যাঁ, পেইড ব্যাচে আরো কন্টেন্ট আরো সমৃদ্ধ করব, তাই না? একই জিনিসটা রিপিট করব না, আরো সমৃদ্ধ করব। শোনো, আনলাইকের ব্যবহারটা কি বুঝেছো কিনা সবাই একটু বলো তো। অস্পষ্ট লাগতেছে না? আচ্ছা, নেক্সট দিন থেকে বন্দি পাঠশালার থেকে স্টুডিও থেকেই ক্লাস নিই, মনে দেখি। অস্পষ্ট কেন লাগতেছে বুঝতেছি না তো, সবই তো ঠিক আছে। নেটের সমস্যা আছে কিনা তোমার, রাবেয়া বস্রি? আচ্ছা, পরের প্যারাতে আমরা চলে আসি। দেখো, খেয়াল করো, এবার ভালো করে বুঝো। রিলেশনশিপস, বাক্যের সাবজেক্ট, দেখো সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বটি হয়েছে প্লুরাল। আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক নানা ধরনের। সাম আর, এটা সাবজেক্ট, আর দেখো ভার্ব প্লুরাল। কিছু সম্পর্ক বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ফ্যামিলিয়াল, পারিবারিক হতে পারে, অ্যাডজেক্টিভ। অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ মানে অ্যান্ড এর পরেও দেখো অ্যাডজেক্টিভ। ইন্টিমেট, কিছু সম্পর্ক খুবই হৃদ্যতার, অন্তরঙ্গ, আন্তরিক সম্পর্ক। আবার কিছু সম্পর্ক পারিবারিক। ফর্মড বাই ব্লাড অ্যান্ড মেড অ্যান্ড বাই ম্যারেজ, যেগুলো রক্তীয় সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের দ্বারা আবদ্ধ থাকে। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক সামাজিক। দেখো বিভার্বের পরে কি দারুণ করে করে অ্যাডজেক্টিভ বসছে, সোসাইটির অ্যাডজেক্টিভ ফর্ম সোশ্যাল। লাইক, অ্যাডজেক্টিভের সাথে নাউনের সংযোগ করেছে, লাইক এখানে প্রেপোজিশন। লাইক ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, এই সম্পর্কের উদ্ভব হয় কোথা থেকে? স্কুল থেকে। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার, যেখানে আমাদের ক্লাসমেটস এবং বন্ধুদের সাথে, টিচারদের সাথে দারুণ একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। এখান থেকে আমি রাইট ইউজ অফ ভার্বের, সবাই একটু মনোযোগ করো। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখবা, একটু মনোযোগ দিয়ে এখন যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা তোমার রাইট ইউজ অফ ভার্বের এইচএসসি তে আসা সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টের একটি। এই গ্যাপগুলো দেখবা, এই 1 2 3 4টা গ্যাপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। আর প্রথম গ্যাপটা টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, সবাই টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, একটু ভালো করে বুঝবা। কিন্তু এইখান থেকে ফর্ম তোমার বই থেকে নেওয়া হয়েছে, একটু মনোযোগ দিয়ে বুঝবা। দেখো, একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, খুব ভালো করে বুঝো কিন্তু। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট অর্থাৎ একটি পূর্ণাঙ্গ বাক্য হওয়ার পরে, খুব মনোযোগ দিবা, একটি অর্থপূর্ণ পূর্ণাঙ্গ বাক্য হওয়ার পরে, অর্থাৎ তারপরে আর কোনো কিছু দরকার ছিল না, হওয়ার পরেও যদি নতুন ভার্বের উত্থান হয়, এই জিনিসটা একটু শিখে নাও তো আজকে। যদি নতুন ভার্বের উত্থান হয় তাহলে ওই ভার্বটাকে আমরা পার্টিসিপেলে রূপান্তর করব, পার্টিসিপেলে রূপান্তর করব। খেয়াল করো, লেখা ঘোলা দেখার তো কারণ নাই। পার্টিসিপল দেখতে কেমন বলো? ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। যদি অ্যাক্টিভ সেন্সে হয় তাহলে ভার্বের আইএনজি, আর প্যাসিভ হলে ভার্বের থার্ড। আজকের এই জিনিসটা অন্তত, যদি আমাদের টাইম সময় শেষ হয়ে যায় হোক, আমরা এটা পরের ক্লাসে আবার পড়াবো, কিন্তু এই কনসেপ্টটা ভাইয়া আজকে ঠিক করে যাও।
আমরা বলেছি একটা সেন্টেন্সে, দেখো আবার ভালো করে বুঝো, I saw the ferry, I saw the ferry, ব্র্যাকেটের মধ্যে দিলাম দেখো ফ্লোট। এখন দেখো I সাবজেক্ট, saw verb, the ferry অবজেক্ট। আমি একটা ফেরি দেখেছিলাম, একটা দারুণ বাক্য, আর কিছু দরকার ছিল না। আমরা বলতেছি এরকম একটি পূর্ণাঙ্গ বাক্য শেষ হওয়ার পরেও যদি আবার নতুন ভার্বের উত্থান হয় তাহলে তাকে পার্টিসিপেলে রূপান্তর করবা। পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের আইএনজি ফ্লোটিং, অথবা পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের থার্ড ফর্ম ফ্লোটেড। কেমন হবে? দেখো আমি কি দেখতে পারি? হ্যাঁ আমি দেখতে পারি। আমি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি ফর্ম ফ্লোটিং। ওকে ওকে ওকে, আচ্ছা খেয়াল করো। এবার দেখো, এবার সবাই একটু কোশ্চেন করবা, সবাই এবার সবাই কনসেপ্টটা ভালো করে বুঝবা। টেক্সট বইতে যা আছে সেই কনসেপ্টটা নিয়ে আসো। দেখো সাম এটা বাক্যের সাবজেক্ট, আর এটা বাক্যের ভার্ব। কিছু সম্পর্ক পারিবারিক এবং ইন্টিমেট, অন্তরঙ্গ, বাক্য শেষ। কিছু সম্পর্ক পারিবারিক সম্পর্ক, আবার কিছু সম্পর্ক ইন্টিমেট, অন্তরঙ্গ সম্পর্ক, বাক্য কিন্তু শেষ। এখন বাক্য শেষ হওয়ার পরে যদি আরেকটি ভার্বের উত্থান হয় তাহলেই বুঝে যাব ওটা পার্টিসিপল। তাহলে এখানে বসতে পারবে ফর্মিং, এখানে বসতে পারবে ফর্ম। কিন্তু সম্পর্ক কি এমনি এমনি হয়? বলে দিচ্ছে না। সম্পর্ক রক্তীয় সম্পর্ক হতে পারে, সম্পর্ক বৈবাহিক মাধ্যমের দ্বারা হতে পারে। তার মানে সম্পর্ক এমনি এমনি হতে পারে না, তাই এটা প্যাসিভ। এই জন্য ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ করা হয়েছে। দারুণ। এবার আমাকে বলো 1 থেকে 4 পর্যন্ত উত্তর লিখে দাও। 1 থেকে 4 পর্যন্ত উত্তর লিখে দাও। ওই একটা লাইন বোঝানোর জন্য এই 4টা প্রশ্ন তো আমি এমনি বানাইতে পারতাম, বাট আমার প্রায় 1 ঘন্টা সময় লাগেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা এসেছে কিনা এই লাইন থেকে সেইটা বের করতে। এই 4টা উত্তর নাম্বার দিয়ে বলতে থাকো। ওকে ফাইন। 1 2 3 4 এই 4টা কনসেপ্ট আমাকে একটু জানিয়ে দাও। সবাই উত্তর করে দাও, সবাই একটু উত্তর করে ফেলো। এবং যারা ক্লাসে আসো একটু সবাই ইয়া করে দাও, ঠিক আছে? এসিপির প্রত্যেকটা কার্যক্রম যে আমরা ডেডিকেটেডলি নিচ্ছি, এটা জানানোর দায়িত্ব তোমাদের সবার। এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, হ্যাঁ উত্তর হচ্ছে, অনেকের উত্তর হচ্ছে। আমি 4টা অ্যান্সারই করতে বলতেছি, 4টা অ্যান্সারই করে দাও, 4টা অ্যান্সারই করে দাও, তারপর আমরা দেখি। এই মেডেড বলে কোনো শব্দ হয় না, সাদিয়া আক্তার। ওকে ফাইন, বলো 4টা উত্তরই করে ফেলো তোমরা। অনেক অনেক অন্যান্য ইয়ের থেকে এসিপি তে যারা ক্লাসে অলরেডি যে 1000 স্টুডেন্টের বেশি এনরোল করেছে আমি দেখেছি, মোটামুটি অনলাইনে পড়ানোর সুবাদে অন্যান্য স্টুডেন্ট থেকে আমাদের স্টুডেন্ট যথেষ্ট অ্যাক্টিভ এবং বেশ বেশ মোটামুটি কয়েকবার বললে হ্যাঁ কিছু কিছু স্টুডেন্টের সমস্যা আছে বিধায় এই ক্লাসটার। এবং সবাই নেক্সট ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করতে হবে সবাইকে। ওকে, আয়শা খাতুন অ্যান্সার করেছে এনফোর্স, মেড, স্পার্কিং, এবং ওকে শাহরিয়ার অ্যান্সার করেছে মোটিভেটিং। আচ্ছা ইপ্তি সবগুলো অ্যান্সার করতেছে যারা, অসাধারণ। এই জাহেদ, মেড এইভাবে মেডিং কখনো হয়? ওকে ফাইন, দারুন। সবাই সবাই উত্তর করো। তারেক হোসেন অ্যান্সার করেছে, আচ্ছা 1 আর 4 অ্যান্সার করেছে সে।
স্বপন খানের উত্তর মনে হচ্ছে সবগুলোই হয়েছে। এটা করতেই হবে, এই কনসেপ্টটা করতেই হবে, চিন্তা করতে হবে। কমল চন্দ্র খুবই সুন্দর ভাইয়া। সাদিয়া আক্তার মোটিভেটিং। সবাই সবাই এবার আমরা একটু সলভ করে ফেলি। আমাদের আলোচ্য বিষয় দেখো, দ্য রুলস, এটা বাক্যের সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, স্ট্রিক্ট, অ্যাডজেক্টিভ, কঠিন। দেখো আর কিছু দরকার ছিল না। আমি তোমাকে বললাম যে ভাইয়া রুলসটা কেমন, তুমি বললা যে ভাই রুলস আর স্ট্রিক্ট, রুলস গুলো খুবই কঠিন। শেষ, আমাদের কথোপকথন শেষ। অর্থাৎ আমরা বলতেছি একটা পূর্ণাঙ্গ বাক্য হওয়ার পরেও যদি নতুন ভার্বের উত্থান হয় তাহলে তুমি তাকে পার্টিসিপেল করো। এই কথা আমি বারবার বলবো, আজকে 100 বার বলবো, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি আসে। পার্টিসিপেল দেখতে কেমন? ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম। এবার বলো, রুলস কি এনফোর্স, আইন কি প্রয়োগ এমনি এমনি হতে পারে? আইন প্রয়োগ কি এমনি এমনি হতে পারে? পারে না। তার মানে এটা প্যাসিভ। প্যাসিভ হলে থার্ড ফর্ম, এনফোর্সড, এনফোর্সড। আবার চলে আসো, দ্য ডিসিশনস আর ফাইনাল। দারুণ একটা বাক্য। আমি বললাম কি অবস্থা, তোমরা এত দ্বিধায় আছো কেন, এখনো কি সিদ্ধান্ত নেওনি? তখন তুমি বললা যে ভাইয়া না, ডিসিশনস আর ফাইনাল, সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এবার খেয়াল করো, আফটার কেয়ারফুল কনসিডারেশন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত তার মানে কারোর দ্বারা নেওয়া হয়েছে, অত্যন্ত সতর্ক বিবেচনার মাধ্যমে পরে নেওয়া হয়েছে, কারোর দ্বারা, তার মানে প্যাসিভ। প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম, মেডই থাকবে। এই মেক ভার্বের বেস ফর্ম, এটা অনেকে ভুল করছো। মেড ভার্বের কি সেকেন্ড ফর্ম, আবার মেড ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছো? আবার দেখো, দ্য পলিসিস আর কন্ট্রোভার্সিয়াল, এই পলিসিটা, এই পন্থাটা অত্যন্ত বিতর্ক। তাহলে একটা বিতর্ক পন্থা, সেটা কি ডিবেটস অ্যাক্রস দ্য নেশন, পুরো দেশের মধ্যে কি একটা ডিবেট তৈরি করে দিতে পারে না? বলো, অবভিয়াসলি পারে। একটা বাজে সিদ্ধান্ত আজকেই সরকার নিক, কাল থেকে তোমরাই তো ট্রল করা শুরু করবা। তার মানে ওই সিদ্ধান্তটা দেশব্যাপী আগুন জ্বালাতে পারে। তার মানে ওই সিদ্ধান্ত অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি ফর্ম, স্পার্কিং। দ্য স্টোরিজ আর ইনস্পায়ারিং, খুব দারুণ একটা বাক্য। এরপরেও একটা নতুন ভার্ব এসেছে। তাহলে আমি তোমাকে একটা অনুপ্রেরণাদায়ক গল্প শোনালাম, এক বিখ্যাত মনীষীর গল্প শোনালাম, এক বিখ্যাত মানুষের গল্প শোনালাম, এক সফলতম স্টুডেন্টের গল্প শোনালাম। ওই গল্পটা কি তোমার মধ্যে মোটিভেট করতে, জাগ্রত করতে পারবে না? অবভিয়াসলি পারবে। তার মানে ওই গল্পটা অ্যাক্টিভ। তাহলে এখানে হয়ে যাবে মোটিভেটিং। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওকে, ফাইন। সুন্দর, বলো পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ফাইন হিমেল, পুরো ক্লিয়ার, সুন্দর। আর তোমরা কি এই যে গতকালকে যে ক্লাস হলো, তোমরা তাহলে এই যে সময় দিচ্ছ, বাট সেটার পুরো নোটস এসিপি পেজে এটা করবা, ঠিক আছে? গ্রুপে হচ্ছে পোস্ট করবা, এসিপি গ্রুপে যে পোস্ট করবা, সেখানে আমি তো সাথে সাথে 1 সপ্তাহ পরে বললামই তো একটা আকর্ষণীয় পুরস্কার দিব আমার পক্ষ থেকে। এটা সুন্দর। রাবেয়া বশ্রী, ওকে ফাইন। চৈতি ইফতি বলেছে এই কনসেপ্টটা তোমার অনেক বেশি আসবে। রাইট ইউজ অফ ভার্বের নতুন টেস্ট পেপার যদি কিনে থাকো, দেখো একটা প্রশ্ন, নট আ সিঙ্গেল কোশ্চেন তুমি দেখাইতে পারবা না যেই কোশ্চেনের মধ্যে 4 নাম্বারের প্রশ্ন এটা আসে নাই, এবং অ্যাডমিশনেও এসেছে, এবং টেক্সট বইতে আছে, তাই এসেছে। ওকে ফাইন। আচ্ছা স্টোরিজ, আচ্ছা কোমল চন্দ্র, তোমাকে আমি বলি স্টোরিজ, শোনো এটা তো এই কনসেপ্টের মধ্যে না, এটা হচ্ছে আমার মানে কি বললা, স্টোরিজ অ্যাক্টিভ না প্যাসিভ, বা কোনোটাই অ্যাক্টিভ, সে যদি ওই বাক্যে কাজ করতে পারে। আমরা বললাম স্টোরিজ আর ইনস্পায়ারিং। দেখো যদি প্যাসিভ হতো তাহলে এখানে ইনস্পায়ার্ড হইতো। বিভার্বের পরে ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ তখনই হয়। একটা বইয়ের নাম বলি, ব্যারন স্টোফেল। ব্যারন স্টোফেলে প্রবলেম নাম্বার 135, 136, 137,
এই প্রবলেম নাম্বারের নামকরণ করা হয়েছে, ওই অধ্যায়ের নাম দিছে অ্যাডজেক্টিভ এন্ডিং আইএনজি অর অ্যাডজেক্টিভ এন্ডিং ইডি, অর্থাৎ আইএনজি যোগে তুমি অ্যাডজেক্টিভ বসাবা না ইডি যোগে অ্যাডজেক্টিভ বসাবা, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বসাবা নাকি পাস্ট পার্টিসিপল বসাবা। এইটা ডিপেন্ড করবে যাকে নিয়ে আলোচনা করতেছো সে কি অ্যাক্টিভ না প্যাসিভ। গল্প অনুপ্রেরণাদায়ক, এখানে গল্প অ্যাক্টিভ অর প্যাসিভ সেই তর্কে আমি যাব না কোমল। আমি দেখব এই বাক্যে গল্প কি তোমাকে অনুপ্রেরণা দিতে পেরেছে কি পারে নাই। গল্প অবভিয়াসলি এখন যদি একটা খুব মাঝারি বিলো এভারেজ স্টুডেন্টের গল্প বলি আমি, আমাদের দেলোয়ার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবম হয়েছিল, সুন্দরবন এলাকার মানুষ, তার গ্রামের সেই একমাত্র স্টুডেন্ট যে এইচএসসি পাশ করেছিল, আর ওই গ্রামের সবাই মধু ওই সুন্দরবনে গোলপাতা টাতা নিয়ে পড়ে থাকতো। ওই ছেলেটা এখনো আমাকে মধু দেয়, প্রায়ই মধু দিয়ে নিয়ে আসে, ইকোনমিক্সে পড়ে। এই গল্প তোমার মধ্যে কি অনুপ্রেরণা জাগাবে না? অফলাইনে ব্যাচে পড়তে আসতো, প্রতিদিন একটা শার্ট পরে আসতো, বুঝতে পারছো? এবং বুঝতেই পারছো ওখানে ভিকারনিসা হলি ক্রসের আরো অন্যান্য মেয়েটে ছিল, আমি কলেজের নাম বলবো না, ওকে একজন বলে ফেলছে তোমার কি একটাই জামা। ও সেই মন টন খারাপ করে, বুঝতে পারছো? দেখি পড়া শেষ করে, আমি সাধারণত মানে স্টুডেন্টের সাথে একটু কম কথা বলি, শেষ করে চলে গেছে, ও দেখি দাঁড়ায় রয়েছে। আমি বললাম কি অবস্থা, আমি রুম বন্ধ করব, চোখে দেখি ছল ছল পানি। তো কি হয়েছে? বলতেছে ভাই আমাকে এই সব বলেছে। তা আমি বললাম যে তুমি পরের দিনে আসবা, এসে বলবা না আমার কখনোই একটাই জামা না, আমার একই রঙের অনেকগুলো জামা, আমার এই রংটাই প্রিয়, আমি একই রঙের অনেকগুলো জামা। তখন ও হেসে ফেলেছে, একটু মন ভালো করে দিলাম, বুঝতে পারছো? তো এই যে ব্যাপার, এই গল্প কি তোমার মধ্যে কোমল অনুপ্রেরণা দেয় নাই? বলো। হ্যাঁ, যারা পোস্ট করছে সবারই দেখেছি। কোমল, এই গল্প কি তোমার, এই দেলোয়ারের গল্প, দ্য স্টোরি অফ দেলোয়ার, এই গল্প তো তোমার মধ্যে অনুপ্রেরণা দিয়েছে, তাহলে এটি অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি যোগে আমরা অ্যাডজেক্টিভ করব। ওকে ফাইন। তাহলে দেখো আমাদের প্রশ্ন ছিল, এখান থেকে আমরা এসেছি সম্পর্কের নানা ধরনের। সামারিতে কিন্তু কনসেপ্ট লিখবা, এই প্যারা সমান তুমি কি লিখতে পারো সেইটা সম্পর্কে ধারণা রাখতে হবে। সম্পর্কের ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। সম্পর্ক নানা ধরনের, সম্পর্ক ফ্যামিলিয়াল, সম্পর্ক ইন্টিমেট আন্তরিক হৃদ্যতার সম্পর্ক হতে পারে, আবার সম্পর্ক পারিবারিক। এরপরে আলোচনা হয়েছে রিলেশনশিপস ক্যান বি ফোস্টার্ড, সম্পর্ক ফোস্টার। দেখো রিলেশনশিপ কি এমনি এমনি লালিত হয় না, এমনি এমনি চর্চিত হয় না, কারো দ্বারা কোনো কিছু দ্বারা হয়, তাই প্যাসিভ হয়েছে। মডেল অক্সিলিয়ারি এর পরে বি এনে দেখো ভার্বের থার্ড ফর্ম করেছে। ইন ওয়ার্ক প্লেস, তার মানে সম্পর্ক কোথায় কোথায় হতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হতে পারে, আবার তুমি অফিসে কাজ করতেছো, তোমার ওয়ার্ক প্লেসেও সম্পর্ক হতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল, দেখো কোথা থেকে, যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ফ্রম, যেই দিকে যাচ্ছে সেখানে টু সোশ্যাল। বুঝতে পেরেছো? তুমি ধরো একটা অফিসে কাজ করো, তোমার কলিগদের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই যে অফিসে যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটাকে তুমি কি বলবা? প্রফেশনাল রিলেশন। হঠাৎ শুক্রবারে একদিন বিকেল বেলায় তোমার বাসার কলিং বেল বেজে উঠেছে, খুলে দেখলা তোমার অফিস কলিগ একজন চলে আসলো। সে এসে বলল, আরে ভাইয়া আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনার বাসায় আসলাম। মূলত কিন্তু একটা ঢং করলো, সে কিন্তু কোথাও যাচ্ছিল না, তোমার বাসায় যাচ্ছিল, বুঝতে পারছো না? জাস্ট একটা ঢং করলো। ওই যে ডাইনিং রুমে বসে আড্ডাবাজি শুরু করলা, তাহলে এই সম্পর্কটা ছিল কোথায়? অফিসে, প্রফেশনাল। এখন তোমার বাসায় আসার সুবাদে এই সম্পর্ক পরিণত হয়ে গেল সামাজিক সম্পর্কে। বুঝতে পেরেছো এই লাইনটার আলোচ্য বিষয়? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আসতে এই সামারি বলা আমি শেখাবো, এটা আমার চ্যালেঞ্জ এই পুরো ক্লাসের মধ্যে এই সম্পর্ক নিয়ে। তুমি আমাকে বলো তো, এখানে খেয়াল করো, শাহির আমাকে বলো তো এই প্যারাটার আলোচ্য বিষয় কি? আমরা লিখবো শুধু এই প্যারাটার আলোচ্য বিষয় কি, এই প্যারাতে কি নিয়ে আলোচনা আছে তোমার ভাষায় একটু বলো। সম্পর্কের প্রকারভেদ আর সম্পর্ক কোথায় তৈরি হয়। তাহলে যখন তুমি সামারি লিখবা তখন কি লিখবা?
যে সম্পর্ক অনেক ধরনের হতে পারে। এটা ফ্যামিলিয়াল সম্পর্ক হইতে পারে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবা সুমন, কোর্সটা অবশ্যই নিতে পারবা, কোর্সটা অবশ্যই নিতে পারবা। সেকেন্ড ফেজে প্রচুর ইংরেজি ক্লাস দিব, ঠিক আছে? ক্লাস আমি তো এই কনসেপ্টটা নিচ্ছি, আমি তোমাদেরকে এসসিপির এই পাওয়ার প্লে প্রোগ্রামটাকে ওঠানো বা আসন্ন সামনে এই পাওয়ার প্লের উপরেই তো ডিপেন্ড করবে আমি আসলে অ্যাডমিশনে কি করব, তাই না? এটার জন্য আমি অফলাইনে অনেক ব্যাচ কমাই দিছি, আমি সারাদিন অফলাইনে পড়াইতাম, অনেক ব্যাচ কমাই দিছি শুধুমাত্র এসিপি পাওয়ার প্লের এই স্টুডেন্টদের জন্য। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে, আমার একটা জিত সাবসে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। সো আলটিমেটলি অফলাইনে আমি অনেক ব্যাচ কমাইছি, অনেক ব্যাচ, মানে এটা বিলিভ অর এটা বলে সংখ্যা বলে বলা যায় না, অনেক ব্যাচ কমাইছি। আচ্ছা খেয়াল করো, এবার একটু কনসেপ্টটা একটু ভালো করে বুঝবা। আমাকে শাহিরের কাছে প্রশ্ন ছিল, এই প্যারার আলোচ্য বিষয়টা কি? এই প্যারার আলোচ্য বিষয়টা কি? এই প্যারার আলোচ্য বিষয় সম্পর্কের প্রকারভেদ আর সম্পর্ক কোথায় হতে পারে। আমরা বলতে পারি সম্পর্ক কোথায় হতে পারে, রিলেশনশিপ ক্যান বি ডেভেলপ, রিলেশনশিপ ডেভেলপ হইতে পারে কোথায়? স্কুল কলেজ। তুমি কি এইসব কথা লিখবা? স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস, না এগুলো কি বলো? আনিসুল হকের একটা বিখ্যাত লেখা ছিল কবর জিয়ারত করতে যে সম্পর্কের উত্থান হয়, জানো? এটা এটা পড়েছো আমার গল্পের বইটা, আমার বইয়ের নামটা মনে হচ্ছে না। আচ্ছা এবার খেয়াল করো, কনসেপ্টটা হচ্ছে এরকম, তার মানে রিলেশনশিপের উদ্ভব হচ্ছে কোথা থেকে? রিলেশনশিপের উদ্ভব হচ্ছে স্কুল থেকে। দেখো, স্কুল থেকে রিলেশনশিপের উদ্ভব হচ্ছে, মানে স্কুল ক্লাসমেট টিচারের ওখান থেকে, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। রিলেশনশিপ বলেছে প্রফেশনাল, মানে অফিস আদালত থেকে হতে পারে। রিলেশনশিপ সোশ্যাল হতে পারে। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত ক্লাব, এগুলোকে মসজিদ মন্দির গির্জা এগুলোকে কি বলবো? সামাজিক প্রতিষ্ঠান। তাই সামারিতে কোনো ধরনের উদাহরণ আনা যাবে না, তুমি বলবা রিলেশনশিপ ক্যান বি ডেভেলপ ফ্রম ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশন। এই প্যারার আলোচ্য বিষয় এটা, মাত্র 2 লাইন হবে। এই যে বিশাল প্যারাটা দেখতেছো, সামারি করলে এই 2টা লাইন হবে। রিলেশনশিপ ক্যান বি ডিফারেন্ট টাইপস, দে আর কি কি, ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। এটাও লেখা, জার্মি হারমার বলতেছে উদাহরণ লেখাও অন্যায়, বাট এটার ধরনটাই এরকম, তাই আমরা লিখতে বাধ্য হচ্ছি। সো রিলেশনশিপ ক্যান বি ডিফারেন্ট টাইপস, দে আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, they also can be fostered in but they also can be developed in different social organization। এই কথা লিখে এই প্যারার আলোচ্য বিষয় আমরা শেষ করে দিতে পারি। আচ্ছা না, কাল্পনিক হতে পারে সেটা এই প্যাসেজের আলোচ্য বিষয় না, সেটা অন্য কথা। আচ্ছা দেখি তোমরা আজকে এই প্যারা, এখন এই প্যারাটা পড়াবো, পড়ানোর পরে আমাকে বলবা দেখি এইটার সম্পর্ক, এই প্যারাটা শুধু একটাই কাজ হবে তোমাদের, নাও তখন নেক্সট দিনে আমরা লিখব। অল দিস রিলেশনশিপ কিপ আস, ভালো করে বুঝো, এই সকল সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অন্যকে কাছে আনে সম্পর্ক, অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে দিচ্ছে অল কাইন্ডস অফ, ভালো করে বুঝো, এটা মিসসেলেনিয়াস অফ নাউন, বুঝছো? কাইন্ড অফ এর পরে নাউন সিঙ্গুলার হয়, ভার্ব থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু সেটা যদি কাইন্ডস অফ হয় তাহলে এদের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। টাইপ অফ, বুঝতে পারছো? টাইপ অফ এর পরে নাউন সিঙ্গুলার, এগুলো খুবই সহজ পড়া, বাট অ্যাডমিশনে আসে, ভার্ব সিঙ্গুলার। আবার সেটা যদি টাইপস অফ হয় তখন তাকে বলা হয় না, এরপরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। যদি ভার্ব থাকে, দেখো কাইন্ডস আছে, কাইন্ডস অফ এর পরে দেখো বলছে অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন, অনেকগুলো নাউন বসেছে। আচ্ছা একটু ভালো করে বুঝো, এই সকল রিলেশনশিপ আমাদেরকে একে অন্যের কাছে আনে এবং আমাদেরকে দিচ্ছে কি? সমর্থন দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে এবং অ্যাফেকশন, স্নেহ দিচ্ছে। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, ভালো করে বুঝো, দেখো এই যে হু হ্যাজ নো ফ্যামিলি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এ পারসন এটা সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ফিলস, এটা হচ্ছে ভার্ব। A person feels the pain of loneliness and isolation, সেই হারানোর ব্যথা বুঝে যার কেউ নেই। আচ্ছা আইসোলেশনের সিনোনিম লেখো তো সবাই, আইসোলেশনের সিনোনিম লেখো। আইসোলেশন, সেপারেশন,
সেপারেশন, ডিভোর্স, ঠিক আছে? খেয়াল করো, সলিটিউড, অ্যাডমিশন টেস্টে এসেছে কিন্তু, সলিটিউড, নিঃসঙ্গ। সলিটিউড, আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত কবিতা আছে, অড অন সলিটিউড, নিঃসঙ্গতার কবিতা, অড অন সলিটিউড। খেয়াল করো, সেক্লিউশন, বহুবার এসেছে, এই বছরও আইবিএ তে এসেছে, সেক্লিউশন, সেপারেশন, বুঝতে পারছো? এই যে লোনলিনেস লিখলাম, পরীক্ষা আসবে না এই শব্দ, লোনলিনেস। এক্সাইল, এক্সাইল মানে নির্বাসন, একাকী, নির্বাসন মানে মানব সমাজ থেকে তোমাকে বাদ দিয়ে দেয়া হলো। এক্সক্লুশন, অ্যাডোলেসেন্সের চ্যাপ্টারে আছে এক্সক্লুশন, তাই না? নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারে ছিল কি বলো? সেগ্রিগেশন, সেগ্রিগেশন। আমরা করোনার সময় খুব বেশি ব্যবহার করেছি কি বলো? কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন প্রচুর ব্যবহার করেছি, তাই না? কোয়ারেন্টাইন, ডিটাচ করে দেয়া হলো, ডিটাচমেন্ট, ডিটাচমেন্ট। এই যে আমার হাতে রিমোট রয়েছে, এই যে রিমোট, দূরে, আইসোলেট, রিমোটনেস, এর নাউন ফর্ম করা হলো। খেয়াল করো, রিমোটনেস, বুঝতে পারছো? কনসেপ্ট গুলো এরকম। এই হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম লেখো, অ্যান্টোনিম। খেয়াল করো, এক করে দেয়া, এক্সক্লুশন লিখেছো না? এই যে এক্সক্লুশন, এর বিপরীত লেখো ইনক্লুশন, একত্রীকরণ করে দেয়া, ইনক্লুশন। অ্যামালগামেশন, পরীক্ষাতে আসে খুব, অ্যামালগামেশন, অ্যামালগামেট, একত্রিত করা, অ্যামালগামেশন, ঠিক আছে? তারপর ম্যাথমেটিক্সে আছে, যারা সায়েন্সে পড়ে একটা চ্যাপ্টার, অন্তরীকরণ, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বন্ডিং বলি, ঠিক আছে? এই সবগুলো শব্দই পরীক্ষাতে আসছে, ইনক্লুশন, অ্যামালগামেশন, ইন্টিগ্রেশন। এটা পরীক্ষাতে খুব বেশি আসে। কালকে আমাদের সামারি লিখতে অবশ্য কালকেই হবে মনে হচ্ছে। আইসোলেশন, বুঝছো? ভালো করে বুঝো। আমি তো সব শুধু পরীক্ষার এক্সামের জন্য যেটুকু ওইটুকু লিখতে হবে, এটা লিখতে হবে। ভোকাবুলারি নিয়ে কনসেপ্ট আছে, কাল থেকে দেখবা যে ভোকাবুলারি ছোট ছোট ভিডিও দেব, কিভাবে পড়বো এটা আমরা দেখবো। মনে থাকবে, তোমারও থাকবে। গল্প লিখতে হবে, গল্প। ভোকাবুলারি আমার এমনি মুখস্থ বিদ্যা একটু বেশি, সবার তো এত দরকার নাই। এই when we share our joy with someone, যখন আমরা, দেখো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, when এই যে ক্লজ মার্কার থেকে শুরু হইছে, it redoubles, যখন তুমি তোমার আনন্দকে কারোর সাথে শেয়ার করো, it redoubles, it subject, redoubles verb, আর ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। এটা সিম্পলি দ্বিগুণ হয়ে যাবে, আনন্দ ভাগ করলে তাহলে কি হবে? দ্বিগুণ হবে। and when we suffer a loss and someone shares our sorrow, যখন আমরা দুঃখকে কারোর কাছে ভাগ করি, it lessen, এই লেসেন, দ্রুত লেখো, লেসেন, লেসেন শব্দটা লিখবা, খুব আসে পরীক্ষাতে। লেসেন, লেসেন মানে কমে যাওয়া, বুঝছো? হ্রাস পাওয়া, ডিমিনিশ, ডিমিনিশ, রিডিউস, কমে যাওয়া, ডিমিনিশ শব্দটা বেশি আসে, রিডিউস, বুঝতে পারছো? কমে যাওয়া, ডিক্লাইন, ডিক্লাইন, কমে যাওয়া, ডিক্রিজ, এগুলো তো পারো, ডিক্রিজ, ঠিক আছে? এই যে লেসেন শব্দের অর্থ হ্রাস পাওয়া, কমে যাওয়া, কমে যাওয়া অর্থে বসে, হ্রাস পাওয়া অর্থে বসে। ডিমিনিশ, রিডিউস, ডিক্লাইন, ডিক্রিজ, রিট্রিট। বুঝতে পারছো? আবার এর বিপরীত কি বলো? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ, অ্যারাইজ, বৃদ্ধি পাচ্ছে, এলিভেট, ইমপ্রুভ, ডেভেলপ, উন্নতি হচ্ছে।
ওকে, ভোকাবুলারি তো আমি নিয়ে আলোচনা করব। এই যে ডুইন্ডেল, ডুইন্ডেল, রিফাত, সুন্দর সুন্দর, এটা বহুবার আসছে, ডুইন্ডেল। আচ্ছা, খেয়াল করো, এই তোমরা না অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো বলো। এই যে সারাদিন একটা ব্যস্তময় হ্যাস্টিক ডের পরে আবার একটা ক্লাসের ইয়ে করা হচ্ছে, এটা নিয়ে একটু চিন্তা করো। আগামীকাল থেকে শুধুমাত্র শুধুমাত্র বুঝতে পারছো, এই যে আজকে যা যা যতটুকু পড়ানো হয়েছে এটার কিন্তু আমরা সামারি নিয়ে আলোচনা করব। সামারি নিয়ে দীর্ঘ আলোচনা আজকেই করতে চেয়েছিলাম, ঠিক আছে। শুরুর দিকে আমাদের ক্লাসে একটু যান্ত্রিক ত্রুটি দেখা গেছিল। টেনশনে আমাকে টেনশনটা একটু দিয়ে দাও না রে ভাই, এত সমস্যা কেন বলো। সমস্যা নেই আরিফ, খুব শীঘ্রই যে এতগুলো এর মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, আজকে এই ভোকাবুলারি কনসেপ্ট কিন্তু লিখবাই, কিন্তু বুঝতে পারছো, ভোকাবুলারি কনসেপ্ট কিন্তু একদমই লিখবা। এই কনসেপ্ট গুলো তোমরা হচ্ছে একেবারে দুই তিনজন হচ্ছে ইয়া আছো, এই পরে জয়েন টয়েন করে উল্টাপাল্টা কমেন্টস করতেছো, একে অন্যকে নিয়ে কথোপকথন করতেছো, এগুলো পড়াশোনার অন্তরায়। এখানে অনেকেই বেশ সিরিয়াস স্টুডেন্ট আছে, ঠিক আছে, এইসব করবা না ক্লাসে। আচ্ছা, আমরা যেটা বলতেছি, আমি টেক্সট বইতে নিই এই চ্যাপ্টারটা, কালকেও এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া হবে। টেক্সট বই আছে দেখো, রিলেশনশিপ, এই চ্যাপ্টার 1, এরপরে আমরা জেরি চ্যাপ্টারটা ধরবো, ঠিক আছে। তারপরে আমরা প্যারাগ্রাফ রাইটিং এর উপরে ক্লাস নেব। রিলেশনশিপ, হ্যাঁ, লেসন 1 নিয়ে আমরা আলোচনা করতেছি। বইয়ের পেজ এক এক বইতে এক এক ধরনের পেজ আছে, তাই না। এই চ্যাপ্টারটার উপরে আমরা, ওই যে শাহির বলেছিল যে লেখা আসতে চাচ্ছে না, এখন মোটামুটি যদি মন্তব্য দিতে পারো। আর সামারি রাইটিংটা শিখতেই হবে। কেন শিখতে হবে? সামারি শুধুমাত্র এইচএসসি তেই না, যারা সি ইউনিটে আছো অর্থাৎ কমার্সের যারা স্টুডেন্ট আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদেরকে, ঠিক আছে, প্রিসেস রাইটিং আসবে। সামারি এবং প্রিসেসের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, বাট প্রিসেস রাইটিং এ একটা টাইটেল দিতে হয়। যেভাবে সামারি লিখতে হয় সেভাবেই প্রিসেস রাইটিং লিখতে হয়। সো এই দুইটা জিনিসপত্র, তাহলে এটা এখন থেকে যদি না শিখো সেটা তো অ্যাডমিশন গেল। এবং সামারি একমাত্র কনসেপ্ট, প্রিসেস রাইটিং এবং সামারি, যা তোমার শিক্ষা জীবনে শেষ পর্যন্ত কাজে লাগবে। তো সেইটার জন্য প্যাসেজ একটু ভালোভাবে আলোচনা বুঝতে হবে। ওকে, আচ্ছা, উইদাউট ক্লোজটা, হ্যাঁ, সবগুলো যেভাবে প্রবলেমগুলো জানাবা ধারাবাহিকভাবে, যাতে আমরা সেটাকে নিয়ে তোমাদের প্রবলেমগুলো দূর করতে পারি, ঠিক আছে, ধারাবাহিকভাবে। আজকে যেমন দুইটা প্রবলেমের কথা আমরা জেনেছি, সামারি রাইটিং, ফ্লোচার্ট রাইটিং, এটা একটা জাতীয় সমস্যার মধ্যে পড়ে, ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইদাউট ক্লু। এর মধ্যে প্যারাগ্রাফ নিয়ে বলেছো, এক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, থিম শাহির, আমাদের যারা 25-এর ব্যাচে আছে তাদের থিম নাই, যারা 26 আছে তাদের থিম আছে। থিম আর সামারির মধ্যে পার্থক্য হচ্ছে, সামারি হচ্ছে প্যাসেজের আলোচ্য বিষয় বা কবিতার আলোচ্য বিষয়, কবি যা বলেছে সেটা। আর থিম হচ্ছে তোমার ভাবনা। ধরো কবিতা থেকে থিম রাইটিং আসলো, সেটা হলো তোমার ভাবনা, তুমি কি বুঝেছো। আর সামারি হচ্ছে কবির ভাবনা, কবি কি দেখিয়েছে সেটা সরাসরি লেখা। সামারি লেখা একদম প্যাসেজ অথবা কবিতা যেখান থেকে আসুক না কেন, সেখান থেকে মূল ভাবটা লেখা, ডিরেক্ট, অর্থাৎ এক্সপ্লিসিট ভাবটা লেখা, অর্থাৎ ডু নট শো ইউর অপিনিয়ন, নিজের কোনো মতামত দেয়া যাবে না। কিন্তু থিম হচ্ছে তোমার ভাবনা, তুমি কবিতা থেকে একটা বোধগম্যতা তোমার জায়গা থেকে তুমি নিতে পারো, তোমার ভাবনা তুলে ধরতে হবে। আর সামারি হচ্ছে কবি বা লেখকের কনসেপ্ট, আর থিম হচ্ছে তোমার কনসেপ্ট। দুইটা ব্যাপার বেশ পার্থক্য রয়েছে। প্যারাগ্রাফ লেখার কনসেপ্ট শিখতে পারলে স্টোরি রাইটিং ক্লিয়ার হবে। স্টোরি 15 মার্কস, আর অনুধাবনমূলক হইতে হবে, তোমাকে কল্পনা প্রবণ হতে হবে। কল্পনা না থাকলে লেখা আসবে না। জানিয়ে লিখতেছো সেই চরিত্রের মধ্যে তোমাকে ঢুকতে হবে। ওকে, বেশ কিছু প্রবলেম তোমাদের আস্তে আস্তে আসতেছে। ওকে, ফাইন।
প্যারাগ্রাফের তো একটা সাজেশন দেওয়া হবে এবং সেই সাজেশনে যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করা হবে, যে সাজেশনে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হবে সেইটা নিয়ে পূর্ণাঙ্গ আমি ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে করো সামারিটা চ্যাপ্টার ওয়াইজ, আমরা জেলে প্যারাগ্রাফ নিয়ে তোমাদের প্রবলেম আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই করব। হুম, না 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 শাহির, ব্যাপারটা এরকম না। তুমি কি 26 ব্যাচের? 25 ব্যাচের থিম নাই, ঠিক আছে, এই জন্য আমরা হয়তো আপাতত আলোচনা করব না। 26-এর জন্য থিম পড়তে হবে। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। কালকে ঠিক 10টা 15-র সময় আবার দেখা হবে। 10টা 15 থেকে প্রতিদিন কন্টিনিউয়াস এই প্রসেসটা চলতে থাকবে, বুঝতে পারছো? এবং পড়াশোনার অভ্যাস পরিবর্তনের জন্য তোমাকে অ্যাটলিস্ট 30 থেকে 40 দিন একটা কনসেন্ট্রেশন রাখতে হয়, এটা না হলে হয় না। শামস তাবরিজের কাছে জালালউদ্দিন রুমি যখন জ্ঞান অন্বেষণ করতে যাই তখন সে 40 দিনের শিষ্যত্ব বরণ করেছিল, বুঝতে পারছো? এটা লাগবে, এটা এত ছটফট করলে হয় না। 40 দিনের একটা গুরুত্ব আছে, এই কনসেপ্টটা তোমার ভীষণ রকম গুরুত্ব নিতে হবে। অর্থাৎ তোমার অভ্যাসকে চেঞ্জ করতে অন্তত এই দিন পর্যন্ত লাগে, এটা একটা সাইন্টিফিক মেথড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। কালকে ঠিক 10টা 15-র সময় দেখা হবে।